এবং সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু ভুলভাল তথ্য এসেছে, মাত্র 20% মানুষ রাসেলস ভাইপার কামড় থেকে সার্ভাইভ করে। এই যে তথ্যগুলো, এখানে ফয়েজ স্যার আছেন, এই জায়গাগুলো হয়তো ক্লিয়ার করবেন, এগুলো সবই হ্যাঁ, ভুলভাল অনেক তথ্য। ওনার কাছে আমরা ওটা নিয়ে অর্থাৎ ক্লিয়ার হই। 90% তথ্যই আমরা ভুল পাচ্ছি সেখানে। তো এখানে তো মিডিয়ার 90% অবশ্যই তথ্য একটা বড় যেগুলি দায় আছে। গণমাধ্যমে আসছে সেগুলিকে আপনি ভুল বলছেন, আপনি শিওর? মানে গুজব, হ্যাঁ, মানে এগুলি। গুজব বলতে চাচ্ছি আমি, আমি জি। এগুলোকে গুজব বলতে চাচ্ছি। বারবার মিডিয়াতে বিভিন্ন ম্যাপ প্রদর্শন করা হচ্ছে যে এই জেলাতে রাসেলস ভাইপার দেখা গেল, এই জেলাতে রাসেলস ভাইপার দেখা গেল। দেখুন যে আমরা যে পুরোনো ম্যাপ গুলোতে দেখতে পাই 2018 সালে ডক্টর ফরিদ আহসান এবং আমাদের এখানে উপস্থিত আছেন আবু সাইদ স্যারের সম্মিলিত একটা পেপার আছে রাসেলস ভাইপার ডিস্ট্রিবিউশন নিয়ে। সেখানে কিন্তু বেশ কিছু এরিয়াকে তখন দেখানো হয়েছে যে জায়গাগুলোতে রাসেলস ভাইপার আছে। রাসেলস ভাইপার নিয়ে আসলে এখন যে হাইপ তৈরি হয়েছে বা ব্যাপারটা দেশের প্রেক্ষাপটে একটা ভাইরাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা এখন কথা বলছি যে কারণে এটা নিয়ে জনসাধারণ উদ্বিগ্ন, তাদের মধ্যে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে, ভীতি ছড়িয়ে পড়েছে, যেটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে রাসেলস ভাইপার আসলেই, আহ, আমি ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের ফাউন্ডার, 2018 থেকে কাজ করছি, এবং বাংলাদেশের সাপ সংক্রান্ত সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমরা দেখছি। তো যেটা হয় যে প্রতি বছরই ঠিক এই সময়টাতে আমাদের কাছে যে ডেটা আছে, আমরা দেখতে পাই যে প্রতি বছরই এই সময়টাতে রাসেলস ভাইপার সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং রাসেলস ভাইপারের সাথে মানুষের কনফ্লিক্টও বেড়ে যায়। কিন্তু এবার যেটা হয়েছে, আমি খুব সুচিন্তিত ভাবে এটা লক্ষ্য করেছি যে প্রথমে আমাদের ক্যাপশন গুলো এমন ছিল বিভিন্ন স্বনামধন্য মিডিয়াতে, যে ধেয়ে আসছে রাসেলস ভাইপার। তারপরে ছিল যে কিলিং মেশিন ধেয়ে আসছে ঢাকার দিকে। এই যে ক্যাপশন গুলো ছিল, এগুলো মানুষদেরকে ভয় পাইয়ে দিয়েছে এবং মানুষদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। কিন্তু বাস্তবিক অর্থে রাসেলস ভাইপার আসলে প্রতি বছরই তাদের যে বাচ্চা দেওয়ার সময়টা, মে থেকে জুলাই পর্যন্ত, এই সময়টাতে তারা আসলে অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং বিভিন্ন জায়গায় তাদেরকে অন্য সময়ের চেয়ে বেশি দেখা যায়। আমরা কিন্তু অন্য বারের চেয়ে এবার যে সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে, তাদের বাইট রেট অনেক বেশি, এমন কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, মানে গুজবের কথা এই জন্য বলছি যে ঢাকার দিকে ধেয়ে আসছে রাসেলস ভাইপার, এটা আজকেও আমি একটা মিডিয়াতে দেখেছি, এবং সেটা বাংলাদেশের জাতীয় উল্লেখযোগ্য একটা মিডিয়াতেই আমি দেখেছি। কিন্তু আমরা কিন্তু গত কয়েক বছরে ঢাকা বলতে আমরা যেটা বুঝি, দোহার, মুন্সিগঞ্জ, মাওয়া এবং এই জায়গাগুলোতে রাসেলস ভাইপার দেখেছি, এবং তারা সেখানে ব্রিড করছে ছোট বাচ্চা, সেটাও আমরা এই সিজনে পেয়ে থাকি। তার মানে এমন নয় যে ঢাকাতে আজকেই প্রথম রাসেলস ভাইপার, এটা অনেক আগ থেকেই এখানে আছে এবং ছিল। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, এবং আরো বেশ কিছু কথা ছড়িয়েছে মিডিয়াতে, যে রাসেলস ভাইপার দেশের বাইরে থেকে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো ডক্টর রেজা খান 1982 সালে না, সর্বপ্রথম বিশেষ করে আমি রাসেলস যদি আরেকটু ভাইপারকে। পার্টিকুলারলি বলি, রাসেলস ভাইপার এসছে ভারত থেকে। ভারত থেকে আসলে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেই রাসেলস ভাইপারকে বাংলাদেশে পাঠানো হয়েছে, বাংলাদেশের বনাঞ্চলকে নষ্ট করবার জন্য, এবং যে শস্যগুলি রয়েছে সেগুলি উঠাতে যেন সমস্যা হয় সেই জন্য, এবং অন্যান্য অনেক ষড়যন্ত্রমূলক থিওরি এখানে এসছে। বিশেষ করে রাসেল ভাইপারের এই উপদ্রবটা এই মুহূর্তে বেড়ে যাওয়ার মূল কারণ কি বলে মনে করেন? আসলে কি ভারতের এখানে কোনো হস্তক্ষেপ রয়েছে? আমরা যদি কমন প্রশ্নগুলি যেগুলো ভাসছে এগুলো নিয়ে যদি একটু আলাপ করি, আপনার কাছে কি মনে হয়? যদি প্রথমেই বলি, এক বাক্যে বলতে গেলে আমি আসলে এটাকে নাকচ করে দিব যে না, এখানে ভারতের আসলে কোনো হাত থাকার কোনো সুযোগ নেই। যেটা হয় যে মানুষের ভিসা এবং পাসপোর্টের বিষয় থাকলেও বন্যপ্রাণীর তো সেটা থাকে না। এদেশের সাপ, এদেশের বন্যপ্রাণী ভারতে যাচ্ছে, ভারতের বন্যপ্রাণী এদেশে প্রবেশ করছে। আমরা যদি আমাদের দেশের সীমানাগুলোতে সার্ভে করি, এখনো আমরা অনেক সাপ পাবো যেটা হয়তো ভারতে আছে, যেটা এখনো বাংলাদেশে আমরা হয়তো ফাইন্ড আউট করতে পারি। হ্যাঁ, তো এটা বলার সুযোগ নেই যে ভারত থেকে আসছে। আর প্রতি বছরই এটা, এবছরই প্রথম বা গত 1-2 বছর ধরে হচ্ছে তা না, বন্যার পানির সাথে এদেশে সাপ ভেসে আসার যে ব্যাপারটা, সেটা তো বহু আগ থেকেই চলছে। এবং ভারত আজকে প্রথম তিস্তার পানি ছেড়ে দেয়নি। হ্যাঁ, ব্যাপারটা এমন নয় যে আজকেই প্রথম তারা পানি ছেড়ে দিল, আজকেই তারা বাঁধগুলো খুলে দিল, আজকেই প্রথমবারের মতো রাসেলস ভাইপার আসলো, সাপ আসলো। ব্যাপারটা তো এমন নয়। তাহলে হঠাৎ করে অযৌক্তিক আসলে। কিন্তু ব্যাপারটা তো এমন, এটাও স্বাভাবিক নয় যে এর আগে কখনো এতটা উপদ্রব বাড়েনি এবং এত মানুষ এভাবে মারা যায়নি শুধুমাত্র একটা প্রজাতির সাপের দংশনে। সেটিও তো অনেক অস্বাভাবিক বলে মনে হচ্ছে। এবং আমাদের দেশে যতটুকু জানা গেছে, যতটুকু শুনতে পাই, যে আপনারা খুব ভালো জানেন, যে সাপ
যে বংশবৃদ্ধির জন্য আমাদের এই অঞ্চলটার চেয়ে ভারত বেশি উর্বর। ভারতের কিছু কিছু অঞ্চল কিছু উর্বর, এবং এই সময় যখন পানি ধেয়ে আসে আমাদের এদিকে, তখন হয়তো পানির সাথে ন্যাচারালি হয়তো এই সাপগুলির আগমন হতে পারে, এমনটাও ধারণা করছি। আমি খুব বেসিক এবং কমন ধারণাগুলি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, সেটা আসতে পারে বা সেটা হয়তো আসছে ভারত থেকে, কিন্তু তার মানে এই না যে ভারতের সাপ দিয়ে বাংলাদেশ ছয়লাভ হয়ে গেছে। আমরা যেটা বলছি যে ঢাকাতে যে সাপগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ঢাকার আশেপাশের যে চরগুলো আছে, চর ভদ্রাসন, মানিকগঞ্জ, মাওয়া, এই জায়গাগুলোতে কিন্তু রাসেলস ভাইপার ব্রিড করেছে। আমরা সেটা আগের বছরগুলোতেও দেখেছি যে সদ্য বের হওয়া বাচ্চা একসাথে অনেকগুলো কোনো জায়গায় আছে। আমরা সেটা মিডিয়ার সামনে আনিনি হয়তো বা অনেক সময় সেটা আলোচনায় আসেনি বলে হয়তো আপনাদের চোখে আসেনি, কিন্তু এটাই প্রথম নয়, এটা হচ্ছে। এখানে তারা ব্রিড করছে, এবং বাংলাদেশটা তো আসলে রাসেলস ভাইপারের স্বাভাবিক একটা প্রজনন ক্ষেত্র। এটা তো আজকে প্রথম আসছে না। আমি যেটা উল্লেখ করছিলাম যে ডক্টর রেজা খান 1982 সালে এটাকে বাংলাদেশের বন্যপ্রাণী তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তো সেটা আজকের একটা প্রাণী আজকে আসছে, এমন বিষয়গুলো তো অবান্তর। আমি কি আচ্ছা, বোঝাতে তার পেরেছি? মানে আপনি বোঝাতে চাচ্ছেন এটি অনেক আগে থেকেই বাংলাদেশে ছিল, এখনকার উপদ্রবটা এটা বংশবৃদ্ধির কারণে বেড়েছে, এবং এটাকে আবার স্বাভাবিক হবে বলে মনে করেন? মানে আবারও এটা আগের মতোই আবারও কমে যাবে, এবং এখন যে বিচরণ, এখন যে দংশন দেখতে পাচ্ছি, মানুষের মৃত্যুর হার দেখতে পাচ্ছি, সেটি অনেকাংশে কমে যাবে, এরকমটাই আশা করা যায় নাকি এখন? নিঃসন্দেহে। এবং এইখানে যে বারবার মিডিয়াতে বিভিন্ন ম্যাপ প্রদর্শন করা হচ্ছে যে এই জেলাতে রাসেলস ভাইপার দেখা গেল, এই জেলাতে রাসেলস ভাইপার দেখা গেল। দেখুন যে আমরা যে পুরোনো ম্যাপ গুলোতে দেখতে পাই 2018 সালে ডক্টর ফরিদ আহসান এবং আমাদের এখানে উপস্থিত আছেন আবু সাইদ স্যারের সম্মিলিত একটা পেপার আছে রাসেলস ভাইপার ডিস্ট্রিবিউশন নিয়ে। সেখানে কিন্তু বেশ কিছু এরিয়াকে তখন দেখানো হয়েছে যে জায়গাগুলোতে রাসেলস ভাইপার আছে, যেমন রাজশাহী আছে তার ভিতর ফরিদপুর আছে, এরকম বেশ কিছু জায়গা কিন্তু সেই জায়গাগুলোতে আছে। কিন্তু আমরা যদি যৌক্তিকভাবে চিন্তা করি, যেই সাপটা রাজশাহীতে আছে সেই সাপটা স্বাভাবিকভাবে নওগাঁতে কেন থাকবে না? থাকার কথা, কিন্তু সেই সময়টাতে এত বেশি সোশ্যাল মিডিয়া ছিল না, এই ব্যাপারগুলো নিয়ে এত বেশি হাইপ তৈরি হয়নি, এবং তখন মানুষ আসলে এত রাসেলস ভাইপারও চিনতো না। এটাও একটা যৌক্তিক ব্যাপার, যে কারণে আমরা আসলে তখন খুঁজে পাইনি। এখন অনেক জায়গায় আমরা নতুন করে খুঁজে পাচ্ছি। আরো একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য যে এখানে আমাদের সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার স্নিগ্ধা ম্যাডাম আছেন, উনিও বলবেন যে বন্য প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক জেলা হিসেব করে করে আলাদা আলাদা করে বলি না। আমরা তাদের এক একটা ডিস্ট্রিবিউশন জোন উল্লেখ করে দিই। কোন একটা সাপ নর্থ ইস্টে আছে, কোন একটা সাপ সাউথ ইস্টে আছে, কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে আমরা বলছি আজকে ঢাকাতে দেখা যাচ্ছে, আজকে মানিকগঞ্জে দেখা যাচ্ছে। টোটালটা মিলে কিন্তু তার মানে আমরা এটা কি সেন্ট্রাল কোনো জোন একটা বলি। জায়গা থেকে বৃদ্ধি পেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এটা বলা যাবে না? আগে থেকে সব জায়গাতে ছিল, এখন শুধুমাত্র দেখা দিচ্ছে, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, হয়তো কিছু ক্ষেত্রে তাদের ব্রিডিং হার বাড়ছে। যেমন আহ, যে চরগুলোতে রাসেলস ভাইপার বেশি দেখা যাচ্ছে সেখানে হয়তো একটা ফসল হতো, এখন সেখানে তিনটা ফসল হচ্ছে। সেখানে ইঁদুরের সংখ্যা বাড়ছে, এটা একটা যৌক্তিক কারণ। তারপরে ধরা যেতে আচ্ছা, পারে যে রাসেলস ভাই, হ্যাঁ, তো এরকম কিছু যৌক্তিক কারণ আছে যেটা আমরা উল্লেখ করতে পারি, কিন্তু কিন্তু মিডিয়ার যেইভাবে কথা বলা বারবার হচ্ছে বলছেন, মিডিয়া তো অতিরঞ্জিত করা হচ্ছে, মিডিয়া তো মানে মিডিয়ার আসলে এখানে কারণ কি? তারা কেন অতিরঞ্জিত করে মিডিয়ার, দেখাবে হুম, হুম, আমি আসলে মিডিয়াকে এখানে একটা বড় দায় দিতে চাই। কারণ কোনো একটা নিউজ দেওয়ার আগে আমাদের সোশ্যাল মিডিয়ার ভাবা উচিত যে সেটা আসলে জনগণের উপর কি ইম্প্যাক্ট ফেলবে, সেটা আমাদের জনস্বাস্থ্যের উপর কি ইম্প্যাক্ট ফেলবে। দেখুন যে রাসেলস ভাইপার নিয়ে যে নিউজ গুলো হয়েছে, ধেয়ে আসছে ঢাকার দিকে রাসেলস ভাইপার, আমি যেগুলো কথাগুলো আগে উল্লেখ করলাম। তো এবং সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু ভুলভাল তথ্য এসেছে, মাত্র 20% মানুষ রাসেলস ভাইপার কামড় থেকে সার্ভাইভ করে। এই যে তথ্যগুলো, এখানে ফয়েজ স্যার আছেন, এই জায়গাগুলো হয়তো ক্লিয়ার করবেন, এগুলো সবই হ্যাঁ, ভুলভাল অনেক তথ্য। ওনার কাছে আমরা ওটা নিয়ে অর্থাৎ ক্লিয়ার হই। 90% তথ্যই আমরা ভুল পাচ্ছি সেখানে। তো এখানে তো মিডিয়ার 90% অবশ্যই তথ্য একটা বড় যেগুলি দায় আছে। গণমাধ্যমে আসছে সেগুলিকে আপনি ভুল বলছেন? আপনি শিওর? মানে গুজব? হ্যাঁ, মানে এগুলি? গুজব বলতে চাচ্ছি আমি, জি, এগুলোকে গুজব বলতে চাচ্ছি। জি। আর বাকি সব বিষয় যেগুলি দেখে শুনতে পাচ্ছি, 20%কে আপনি স্বাভাবিক বলতে চাচ্ছেন। তার মানে রাসেল ভাইপার সম্পর্কে আমরা যে আতঙ্কটা এখন দেখছি, এটির ভিত্তি নিয়ে আপনার বড় প্রশ্ন উঠতেই পারে। আপনি মনে করছেন যে এই আতঙ্কের কারণ এর মধ্যে 80 ভাগই অসত্য এবং ভিত্তিহীন, বাকি 20 ভাগ স্বাভাবিক।